কাগজে কলমে শহর হলেও গ্রামের চেয়েও নাজুক পরিস্থিতি। উত্তর সিটির 18টি ওয়ার্ডে চলাফেরায় দায়। আইনি জটিলতায় থমকে আছে উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তার আমরা কেন আমরা হোল্ডিং ট্যাক্স দিতে যাব? সব এরিয়ায় গাইডটা রাখছে, কিন্তু ওরা কোনো কাজ কাম করে না। মিটিগেট করেই কিন্তু আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড টাইমের মধ্যে অনেক সময় আমরা প্রকল্পগুলো সমাপ্ত করতে পারি না। রাজুক হোক, সিটি কর্পোরেশন, গোয়াসা হোক, যেই কাজ করে তার সেই ঠিকাদারকে প্রশ্ন করা, সে কাজের মান নিয়ে প্রশ্ন করা, তার অডিট করা। চট্টগ্রাম, বরিশাল, রংপুরেও একই অবস্থা। সড়কের বেহাল দশায় নগরবাসীর চরম ভোগান্তি। 16-17 বছরে কোনো রাস্তার সংস্কার কাজ হয় নাই। গাড়ি চালানো মুটে যাচ্ছে না, রাস্তা অতিরিক্ত ভাঙা, গাড়িগুলো উড়ে পড়ে যায়, এই অটো গাড়ি পড়ে যায়, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ কোনো উন্নয়ন কাজ করেও না, দেয়ও না। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজুকের প্লট বরাদ্দে কোটা ব্যবস্থার সমালোচনা গণপূর্ত উপদেষ্টার। সবার জন্য উন্মুক্ত করার আহ্বান। স্বচ্ছতা না থাকায় সংস্থাকে এক হাত দিলেন রিজওয়ানা। দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার। অচিরেই বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইন, জানালেন প্রেস সচিব। মিডিয়া সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত তথ্য উপদেষ্টার। রাজনৈতিক পট পরিবর্তনেও গতি ফেরেনি পুঁজি বাজারে। 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। শিগগিরই সুখবরের আশা নেই বলছেন বিশ্লেষক। এবং ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি। ফুটে উঠছে ক্ষত চিহ্ন। নেই ফুটপাথ, সড়ক বাতি। বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। 8 বছর আগে ঢাকা উত্তর সিটির অধীনে আসলেও নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা, বরং হোল্ডিং ট্যাক্স আদায়ে মরিয়া সিটি কর্পোরেশন। যদিও উত্তর সিটির প্রধান নির্বাহীর দাবি, নানা আইনি জটিলতায় সময় মতো উন্নয়ন কাজ শেষ করতে পারছেন না তারা। মিজানুর রহমানের তোলা ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। নেই ফুটপাত, নেই সড়ক বাতি। বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের কোনো ছোঁয়া। যেগুলোতে কাজ শুরু হয়েছিল সেগুলো অসমাপ্ত পড়ে আছে মাসের পর মাস। ড্রেনেজ ব্যবস্থার এমনই বেহাল দশা যে সামান্য বৃষ্টি হলেই এলাকা জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। এ অভিযোগ হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, সাতারকুল ও ভাটারা ইউনিয়ন পরিষদ ভেঙে গঠন করা সিটি কর্পোরেশনের 18টি নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। একটা না একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে আমাদের স্কুলের সামনে। সব এরিয়ায় গাইডটা রাখছে, কিন্তু ওরা কোনো কাজ কাম করে না। সিটি কর্পোরেশন হিসাবে উত্তরার ভিতরে যে নাগরিক সুবিধাটা মানুষ পায়, আমরা ম্যাক্সিমাম মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারছি না। সেবা না পেলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে সিটি কর্পোরেশন থেকে আসছে একের পর এক তাগাদাপত্র। বাসিন্দাদের দাবি, একসঙ্গে বিভিন্ন সড়কের কাজ ধরেও তা অসমাপ্ত পড়ে আছে প্রায় 2 বছর ধরে। হোল্ডিং ট্যাক্স নেওয়ার জন্য তারা বাসায় বাসায় এসে চাপ প্রয়োগ করতেছে। তাহলে আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তারা আমরা কেন আমরা হোল্ডিং ট্যাক্স দিতে যাব? 5 আনছে, আনার পরে এই পাইপগুলো আবার তুলে নিয়ে গেছে। 1 সপ্তাহ ফুটে রয়েছে, এরপরে আর পাইপ নাই, হাওয়া হয়ে গেছে। রাত তো 2টা-3টা বাজে, তখন প্রেগনেন্সি এক মহিলা কান্নাকাটি করতে করতে যাচ্ছে। এমত অবস্থায় তখন কি করা যায় বলুন, আপনারাই বলুন। 8 বছর পেরিয়ে যাবার পরও এমন অবস্থার জন্য নানান আইনি জটিলতার অজুহাত দেখালেন উত্তর সিটির প্রধান নির্বাহী। লোকাল কিছু ইস্যুস আছে, সেটা আমরা যখন প্রবলেম হয় আমরা রেজলভ করি। আবার কোর্ট, মহামান্য হাইকোর্টে তারা মামলা দায়ের করে, সেগুলাকে রেজলভ করা হয়। জায়গা জমি নিয়ে মানুষের ইচ্ছা, মানুষের আউটলুক, দৃষ্টিভঙ্গি, সব কিছু এগুলো মিটিগেট করেই কিন্তু আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড টাইমের মধ্যে অনেক সময় আমরা প্রকল্পগুলো সমাপ্ত করতে পারি না। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া দরকার এবং জনগণকেও উন্নয়ন কাজের তদারকিতে যুক্ত করা প্রয়োজন। রাজুক হোক, সিটি কর্পোরেশন, গোয়াসা হোক, যেই কাজ করে
তার যে ঠিকাদারকে প্রশ্ন করা, সে কাজের মান নিয়ে প্রশ্ন করা, তার অডিট করা, এটা দরকার। এই অডিটিংটা হলেই দেখা যাবে যে ভালো ঠিকাদারদের কাছে যাবে। আর জনগণ যদি দাঁড়িয়ে যায় তার এলাকার দেখভালের জন্য, তারা যদি মনিটর করে, তখন কিন্তু আমরা এই খোঁড়াখুড়ির দুর্ভোগ থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। নাগরিক সুবিধা বাড়াতে 118 বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করে 2017 সালের জুলাইয়ে গ্যাজেট প্রকাশ করে উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্য দিয়ে নগরীর সঙ্গে যুক্ত হয় নতুন এই 18টি ওয়ার্ড। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সড়কে খানাখন্দে চলাচলে ভোগান্তির খবরে আরও জানাতে রাজধানীর গেন্ডারিয়ায় আছেন সহকর্মী আলতাফ হোসেন, চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস এবং রংপুরের বুড়িরহাটে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি আলতাফের কাছে। আলতাফ, এটিও আমাদের প্রাণের শহর রাজধানী ঢাকার একটি সড়ক, অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেটি গেন্ডারিয়া হয়ে জোরাইন পর্যন্ত গিয়ে পৌঁছেছে এই রোডটি। এবং রাস্তার যে বেহাল দশাটি, সেটি মানে দুর্ভোগের যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম, সেটি আসলে অবর্ণনীয় বলা যায়। কিছুক্ষণ পর পর আসলে দুর্ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম একটি রিক্সা এখানে পড়ে গেল এবং এখানে শত শত গাড়ি চলছে সার্বক্ষণিক এবং গুরুত্বপূর্ণ একটি রোড। এবং দয়াগঞ্জ মোড় পর্যন্ত কিন্তু এই বেহাল দশা রাস্তা দেখতে পাচ্ছি। পুরো সড়কটি একদম খানাখন্দে ভরা এবং সেখানে পানিবন্দী অবস্থা, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এই জলাবদ্ধতার নিচে এক একটা মরণ ফাঁদ বলতে পারি। এবং প্রতিনিয়ত যে দুর্ঘটনা ঘটছে, সেখানে অনেক মানুষ আহত হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন মানুষকে আহত হতে। এবং স্থানীয় যারা আছে, বাসিন্দারা, তারা কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে এই সড়কের এই বেহাল দশা, প্রায় 1.5 থেকে 2 বছর হবে এই রাস্তাটি এই বেহাল দশার মধ্যে পড়েছে। মূলত আমরা যেটি দেখছি যে পাশেই গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন, এবং সেখানে রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যে একটি প্রাচীর করা হয়েছে, সেটি মূলত রাস্তার অংশ ছিল, কিন্তু প্রাচীরটা করার পরে রাস্তার অর্ধেকটা সেটি খেয়ে ফেলে। ফলে যেটি হয়েছে, রাস্তা সংকীর্ণ হয়েছে। কিন্তু এই যে অবস্থাটা, সেটি আসলে বিগত সরকারের আমলে সংস্কারের একটি উদ্যোগ নিয়েছিল, সেটি নিয়ে বাজেট আছে, কিন্তু সংস্কারটি আসলে পরিপূর্ণ হয়নি, সম্পূর্ণ হয়নি। তার আগেই আসলে সরকার পতন হলো। এরপর আসলে এর দায়িত্ব কেউ আসলে নিচ্ছে না। এবং স্থানীয় যারা বলছেন যে বিগত বছরগুলোতে বছর বছর বাজেট এসেছে ঠিকই, কিন্তু রাস্তার কোনো মেরামতের কাজ হয়নি, কোনো উন্নয়নের কাজ হয়নি। ফলে যেটি হয়েছে যে এই যে দুর্ভোগ, অসহনীয় দুর্ভোগ থেকে কিন্তু আসলে রাজধানীবাসী মুক্তি পাচ্ছে না। এবং খুবই অবাক করার বিষয় যে রাজধানীর মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এই দশা, এটি থেকে আসলে রাজধানীবাসী কবে নাগাদ মুক্তি পাবে, সেটির প্রশ্ন করছেন তারা। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। আরও জানতে আমরা চলে যাব চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। গত কয়েক মাসের বর্ষণ জলাবদ্ধতার কারণে বন্দরনগরী চট্টগ্রাম শহরের সড়ক আসলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আছি নগরীর সিআরবি এলাকায়। এখানে এসে আমরা যেটি দেখেছি, আসলে সড়কের বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, সেই সাথে খানাখন্দকে কিন্তু পুরো সড়কটি আসলে ভরে গেছে। এবং এই সড়ক দিয়ে যারা যাতায়াত করছেন, বিশেষ করে সাধারণ মানুষজন, তাদেরকে যেমন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাছাড়া যারা গাড়ি চালাচ্ছেন বা বিভিন্ন ট্রাক, সিএনজি চলাচল করছে, তারা বলছে প্রতিনিয়ত কিন্তু গাড়ি নষ্ট হচ্ছে গর্তের মধ্যে পড়ে। শুধু যে নগরীর এই সিআরবি এলাকায় আসলে এই অবস্থা, তা কিন্তু নয়। নগরীর যে প্রধান সড়কগুলো আছে, বিশেষ করে মুরাদপুর সড়ক থেকে শুরু করে নগরীর হামজারবাগ এলাকা কিংবা বন্দর এলাকার যে সড়কগুলো আছে, সেখানে আমরা দেখেছি বড় বড় গাড়ি চলার কারণে যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে সেই বা বর্ষণ হয়, তখন কিন্তু এই যে গর্তগুলো পুরোপুরি পানিতে ভরে থাকে। এবং সেখানে যখন গাড়ি চলাচল করে, ঠিকমতো রাস্তা দেখতে না পাওয়ার কারণে গাড়িগুলো কিন্তু অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে চট্টগ্রামের যে সড়কগুলো বিশাল অংশ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ঠিক করতে কিন্তু 80 থেকে 90 কোটি টাকা তাদের লাগবে। এবং বৃষ্টি কমলেই তারা তাদের কাজ শুরু করবে। কিন্তু আজকে গত কয়েকদিন ধরে চট্টগ্রামে সেই অনুপাতে বৃষ্টি হচ্ছে না। কিন্তু তারপরও সাধারণ মানুষজন অনেকটাই অভিযোগ করে বলছেন, চট্টগ্রাম নগরীর যে সড়কগুলোর বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা ঠিক করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু নজরদারি করার কথা ছিল, সেইভাবে কিন্তু নজরদারি করা সম্ভব হচ্ছে না। যে কারণে নগরীর যে বেহাল অবস্থা, নগরীর যে সড়কগুলোর বেহাল অবস্থা, সেই সড়কের কারণে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে যারা যানবাহন চলাচল করে বা গাড়ি চালাচ্ছেন, তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো এই ছিল আমার কাছে নগরীর সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রংপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আব্দুর রশিদ জীবন।
রংপুর পৌরসভাকে ভেঙে 2012 সালে রংপুর সিটি কর্পোরেশন গঠিত হয় এবং সেই সময় আসলে রংপুর পৌরসভার 15টি ওয়ার্ডের পাশাপাশি আরও 18টি ওয়ার্ড বর্ধিতকরণ করে 13টি ওয়ার্ডের মোট 33টি ওয়ার্ড মিলে আসলে এই রংপুর সিটি কর্পোরেশন গঠিত হয়। কিন্তু দীর্ঘ এক যুগে আসলে রংপুর সিটি কর্পোরেশনের যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল, যে ধরনের অবকাঠামো নির্মাণ হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা এই মুহূর্তে আছি রংপুরের বুড়িহাট এলাকায়। এখানে যে সড়কটি রয়েছে এই সড়কটি কিন্তু দুটি উপজেলা সহ রংপুর সিটি কর্পোরেশনকে যুক্ত করেছে এবং এই সড়ক দিয়ে কিন্তু যাত্রীবাহী বাস চলাচল করে। এই প্রায় দুইটি উপজেলা সহ সিটি কর্পোরেশনের মানুষ যাওয়া আসা করে। আমরা যেটি দেখছি যে এই যে সড়কটি রয়েছে এটি কিন্তু প্রায় কয়েক ফিট পর কিন্তু আসলে তারা কিন্তু আসলে এই সড়কটি কিন্তু খনাখন্দে ভরপুর হয়ে গেছে এবং আমরা যেটি দেখছি যে আসলে যে সকল যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে সেই যানবাহনগুলো কিন্তু আসলে বেশিরভাগ সময় কিন্তু দুর্ভোগের শিকার হয় এবং স্থানীয় যারা রয়েছেন, রিক্সা চালক যারা রয়েছেন, গাড়ি চালক যারা রয়েছেন, তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, তারা যেটি বলছেন যে এই সড়কটির বেহাল দশা হওয়ার কারণে বেশিরভাগ সময় আসলে দুর্ঘটনার শিকার হয় রিক্সা, অটো, এমনকি গাড়ি ঘোড়া আসলে দুর্ঘটনার শিকার এবং এতে কিন্তু অনেক মানুষের কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং তারা যেটি বলছে বর্ষাকালে যেমন এখানে হাঁটু থেকে কোমর পরিমাণ পর্যন্ত পানি জমে এই খালগুলোতে, একই সাথে যখন শুষ্ক মৌসুম থাকে তখন কিন্তু আসলে ধুলো বালি কিংবা আরো যে পরিবেশ দূষণের কারণে এই এলাকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই সড়কের পাশে কিন্তু হাঁটতে পারেন না, এই সড়ক দিয়ে চলাচল করতে পারেন। এবং রংপুর নগরীর কথা যদি বলি, রংপুর নগরীর যে 15টি ওয়ার্ড আগের পৌরসভায় ছিল সেই 15টি ওয়ার্ডে কিছুটা সড়কের উন্নয়ন হলে বর্ধিত যে 18টি ওয়ার্ড রয়েছে সেই 18টি ওয়ার্ডে কিন্তু এখন পর্যন্ত যদি আমরা বলি বেশিরভাগ সড়কে একেবারে কাঁচা সড়ক এবং রংপুর নগরীর প্রায় 1500 কিলোমিটার যে রাস্তা রয়েছে এই 1500 কিলোমিটার রাস্তার মধ্যে সিটি কর্পোরেশন বলছে যে 900 কিলোমিটার রাস্তা আসলে তারা পাকা করতে পেরেছে নতুন এবং পুরাতন মিলে এবং এই 900 কিলোমিটারের মধ্যে কিন্তু প্রায় 400 থেকে 500 কিলোমিটার রাস্তারই কিন্তু এরকম বেহাল দশা এবং সিটি কর্পোরেশন বলছে যে তারা আসলে বিভিন্ন ধাপে ধাপে আসলে এই রাস্তাগুলো তারা আসলে সংস্কার করার চেষ্টা করে। তবে নগরবাসী বলছে যে তাদের যে এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আসলে দীর্ঘদিনেও তারা কাটেনি এবং এখানে যদি বলি যে সিটি কর্পোরেশনের যেমন তারা কোনো সহযোগিতা পায়নি, নগরবাসী দীর্ঘদিন ধরেই তাদের যে চাওয়া এই সড়কগুলো আসলে তাদের আসলে যেটি রয়েছে সেটি সংস্কার করা হোক এবং তাহলেই কিন্তু আসলে নগরবাসী একেবারে সহজভাবে চলাচল করতে পারবে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। সড়কে খানাখন্দের কারণে ভোগান্তির বিষয়ে জানছিলাম রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম এবং রংপুর থেকে। রাজুকের প্লট বরাদ্দে কোটা ব্যবস্থার সমালোচনা করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। আর কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সংস্থাকে এক হাত নিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তারা। যানজট কিংবা জলজট, দূষণ কিংবা অধিক জনসংখ্যা, এমন কোনো সমস্যা নেই যা ঢাকায় নেই। সমস্যার চাদর আবৃত রাজধানী দিনকে দিন হয়ে উঠছে বসবাসের অযোগ্য। সেই ঢাকাকে বাসযোগ্য গড়ে তোলার জন্য তরুণদের সম্পৃক্ততা চায় অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে নানা সমস্যা নিরসনে রাজুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দুই উপদেষ্টা। সোমবার সকালে মতিঝিলে রাজুক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশ গড়েছে তরুণ প্রজন্ম, এদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো, আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। রাজুকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায়? তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন, তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন। যখন আমরা দেখি যে আমাদের 7 মসজিদে গাছ কেটে ফেলে তখন তরুণেরা দাঁড়িয়ে যায়, কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজুকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা সব কোটা উঠিয়ে রাজুকের প্লট বরাদ্দ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা আমাদের যেটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করব, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। বসতি দিবসের 2024-এর প্রতিপাদ্য ছিল তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকতাকে পেশাদার ও দায়িত্বশীল করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে বাধা মালিক ও সম্পাদক।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। সব কালো আইন বাতিল করে অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত করা হবে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীরা নিজেদের মতামত তুলে ধরছেন নানাভাবে। বদলে যাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকতাকে পেশা হিসেবে গড়ে তুলতে আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক। শিরোনাম, সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে। আলোচনায় অংশ নেন মাঠ পর্যায়ের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষকরা। মূল প্রবন্ধের পর নিজেদের মতামত তুলে ধরেন সংবাদকর্মীরা। গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপ, বেতন বৈষম্য, বিভিন্ন আইনি জটিলতার কথা তুলে ধরেন তারা। বাংলাদেশের মিডিয়া ইকোনমি কন্ট্রোল করে কিন্তু গুটি কয়েক বিজ্ঞাপনী সংস্থা। দেশের যে কোনো পত্রিকায় কি ছাপা হবে না হবে তা যেমন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তেমনি আরো বেশি ছিল বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ। সেটা কিন্তু আমরা কখনোই চিন্তার মধ্যে আনিনি। কর্মসংস্থান হয়েছে, সাংবাদিকরা 8,000 টাকা বেতন পায়, গার্মেন্টসের চেয়েও কম বেতন পায়। সাংবাদিকদের বেতন 3 মাস, 4 মাস, 6 মাস করে। এবং এখন এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, বহু টেলিভিশনের 3 মাস, 6 মাস করে বেতন বাকি আছে। অভিন্ন ওয়েস্টবোর্ড করা যায় কিনা, বিশেষ বৈশিষ্ট্য ধরে ধরে। টিভির জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পত্রিকার জন্য একরকম হতে পারে, কিন্তু একটা অভিন্ন ওয়েস্টবোর্ড হতে পারে কিনা সেটা দেখার বিষয়। বাংলাদেশের সাংবাদিক কিভাবে রিক্রুট হয়, কোথাও কোনো পরীক্ষা দিয়ে কোনো সাংবাদিক কোনো পত্রিকায় চাকরি পেয়েছে এটা আমি শুনি নাই এই পর্যন্ত। এবং ইউনিয়নগুলো সংস্কার করা উচিত। ইউনিয়নে এখন ভুয়া সাংবাদিকের সদস্য সংখ্যা অনেক বেশি। আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকতার সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। গণমাধ্যমের ওয়েস্টবোর্ড বাস্তবায়নে মালিক সম্পাদকরাই বড় বাধা মন্তব্য করে তিনি বলেন, সাংবাদিকতা পেশা নিয়ে তরুণদের মধ্যে হতাশা দেখা যাচ্ছে, তা দূর করতে কাজ করবে সরকার। মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। যখন এখানে ওয়েস্টবোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েস্টবোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। একই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ সাংবাদিকতা নিশ্চিত করতে বাতিল করা হবে কালো আইন। আর এক মালিকের একাধিক গণমাধ্যমের বাতিল চান পিআইবির মহাপরিচালক। অন্যান্য সব পেশার একটা সুরক্ষা আছে, প্রশাসনের, আমলাতন্ত্রের, শিক্ষকের, কিন্তু সাংবাদিকের কি সুরক্ষা, সেটা আমাদের যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, সেটাকে কি আরো শক্তিশালী করতে হবে, আর অনেক বড় আকারে, নাকি প্রেস ক্লাবগুলো কোনো দায়িত্ব নেবে? মিডিয়া ফ্রিডম, প্রেস ফ্রিডম নন নেগোশিয়েবল। এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। যতগুলো কালা আইন আছে, আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেইটার বিষয়ে কথা বলবে। ডিজিটাল সিকিউরিটি মানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এটা থাকবে না, এটা আমরা রহিত করব। গণমাধ্যম সংস্কার কমিশনে যেন স্বৈরাচারের দোসররা স্থান না পায়, সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে 3 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় দুপুরে জেলার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মজিদ আদেশ দেন। 2021 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভিজিডি কার্ডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে রংপুর কণ্ঠের সাংবাদিক শরীফুল ইসলাম, মারুফ কণ্ঠের মহিউদ্দিন মখদুমি ও দেশ রূপান্তর পত্রিকার মামুনুর রশিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যানের শ্বশুর মোস্তাফিজুর রহমান। 3 বছর ধরে সাক্ষীদের জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত 3 সাংবাদিককে বেকসুর খালাস দেন। মত প্রকাশের স্বাধীনতা হরণকারী এই আইন দ্রুত বাতিলের দাবি জানান ভুক্তভোগীরা। আজকের এই রায়ের পরে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে। এখন যে বিচার বিভাগ সুষ্ঠুভাবে তদন্ত করে বা যে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অনেক কিছুই আমাদের পক্ষে রায় দিয়েছেন, তো আমরা অনেক খুশি। বিজ্ঞ ট্রাইব্যুনাল সামগ্রিক নথি পর্যালোচনা করে, পারিপার্শ্বিকতা বিবেচনা করে এই যে 3 আসামি, সেই 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে তাদের যে বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে খালাস প্রদান করে। এই রায়ের মধ্যে দিয়ে এই মামলায় নিযুক্ত আইনজীবী হিসেবে আমি যেমন সন্তোষ প্রকাশ করছি। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগে জামিন পাওয়া জঙ্গিরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে রয়েছে।
এ সময় আইজিপি আরও জানান ৫ আগস্টের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের তলব করে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব। বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি। ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান। তিনি জানান, দেশে এবার ৩১,০০০-এর বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আমরা চাই যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা আসন্ন দুর্গোৎসব পালন করব। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির এটা নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম। মনোবল ফিরিয়ে আনার একটা বড় কাজ হচ্ছে পুরনো যারা কোনো একটা জায়গায় দীর্ঘদিন কাজ করেছে, নানা কারণে তারা ওই জায়গায় একটু কাজ করার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হয়েছে, তাদেরকে অন্য জায়গায় সরিয়ে নতুন জনবল আমরা ওখানে দিয়েছি, এই কাজগুলি করেছি। সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক এবং নেত্রকোনার জারিয়া এলাকায় আছেন আলপনা বেগম। সরাসরি প্রথমে যাচ্ছে ওবায়দুলের কাছে। ওবায়দুল, ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার ১৯টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়নে কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো কিন্তু এখনো অপরিবর্তিত এবং কিছু এলাকায় পানি কিন্তু বেড়েছে। আমি যে জায়গাটিতে আছি পুরাকান্দলিয়া এলাকায়, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিস্তীর্ণ এলাকা দেখা যাচ্ছে। এই এলাকা কিন্তু আর 4 দিন আগেও কিন্তু এখানে সবুজ ফসলি মাঠ ছিল, যে মাঠে আসলে কৃষকদের ফলানো ফসল রূপামন ধানের ফসল ছিল। সেই ফসলটি কিন্তু আর কয়েকদিন পরেই আসলে তারা ঘরে তুলতে পারতেন, থুর বেরিয়েছিল, সেটি এখন একেবারেই পানিতে তলিয়ে গেছে। আশেপাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলো কিন্তু এখনো ডুবে আছে। মানুষজন কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় দিন যাপন করছেন। এবং তারা বলছেন যে তারা সবচেয়ে বেশি যে সমস্যায় আছেন খাদ্য সংকটে রয়েছেন এবং এই পানি কিছু কিছু বাড়ির থেকে পানি নেমে যাওয়া মাত্রই সেই বাড়িগুলো আসলে ক্ষতচিহ্ন কিন্তু বের হচ্ছে এবং তারা সেগুলো মেরামত করার চেষ্টা করছেন। তারা যেটা বলছেন যে গত 4 দিন যাবত আসলে তারা কোনো রকমে আসলে চিরামুড়ি খেয়ে কোনো রকমে আসলে টিকে আছেন। তবে তারা যেটি বলছেন যে তাদের এই দুর্গম এলাকাগুলোতে যে ত্রাণ সহায়তা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তারা সেটি বারবার বলছিলেন যে আমাদের এখানে কোনো ধরনের ত্রাণ সহায়তা কেউ নিয়ে আসেননি। কেউ যদি আসলে ট্রলার নিয়ে এখানে আসেন তারা কিন্তু সেই ট্রলারগুলোতে ছুটে যাচ্ছেন, কেউ দেখছেন কেউ খাদ্য সহায়তা নিয়ে আসছেন কিনা। তবে এইসব এলাকায় যেহেতু সাধারণত এত পানি কখনো হয় না, তারা যেটি বলছিলেন, এবং এই যার কারণে নৌকা সংকট রয়েছে, এই নৌকা সংকটের কারণে কিন্তু মূলত তারা এই যে বাইরে যাওয়া সেটি কিন্তু যেতে পারছেন না। এইদিকে ফুলপুর উপজেলায় আরেকটি উপজেলা ফুলপুর, সেটি কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। গতকাল একটি ইউনিয়ন এবং আজকে আরও একটি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। এই প্লাবনের ফলে সেখানে মূলত আরও প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং সব মিলিয়ে এই এখনো পর্যন্ত এই ময়মনসিংহের 3 উপজেলাতে কিন্তু প্রায় 1.5 লক্ষাধিক মানুষ
পানিবন্দী হয়ে রয়েছেন এবং তারা বেশ খাবারের কষ্টে আসলে ভুগছেন। তারা সহযোগিতা চেয়েছেন সবার, যাতে এই পরিস্থিতি আসলে উত্তরণের জন্য সবাই আসলে তাদের পাশে দাঁড়ায়। তো এই ছিল ময়মনসিংহের বন্যার পরিস্থিতি। আমরা এখন চলে যাব নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। হ্যাঁ, এই নেত্রকোনায় যে বন্যায় নিমজ্জিত হয়েছে এবং গত 2 দিন ধরে যে পূর্বদলার জারিয়া নাটেরকোনা এলাকার যে কালিদাসের বাঁধ যেটি এবং সড়ক এটি গতকাল পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি ছিল, এটির উপর দিয়ে উপচে পানি গিয়েছে, কিন্তু আজকে থেকে এটি ভেঙে গিয়েছে। যদিও কংস নদীর পানি কমেছে, তারপরেও যে এই পানির যে তীব্র স্রোত মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, একটি ওই অংশের দেখা যাচ্ছে যে, যদি একটু দেখাই আপনাকে, যে শহীদ মিয়ার ঘর, সেই ঘরটি ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং পাশাপাশি ঠিক এই পাশে আমি যে পাশে দাঁড়িয়েছি এদিকে হযরত আলীর ঘর, এইটির উপর দিয়েও পানি যাচ্ছে। পানি এমন ভাবে যাচ্ছে এবং 2 দিন ধরে পানি যাওয়াতে মাটি নরম হয়ে গাছ সহ ভেঙে পড়ে এই পানি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে এই এলাকার যে আরো কয়েকটি কাঁচা ঘর যেগুলো রয়েছে এগুলো সবগুলো হুমকির মুখে পড়ে গেছে। যেমন কংস নদীর পানি বিপদ সীমার 51 সেন্টিমিটার থেকে কমে 43 সেন্টিমিটার কমে 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও কিন্তু এই যে মানুষের যে বাড়ি ঘরের ভেতর দিয়ে যে পানি যাচ্ছে এটা কমছে না। এই কিছু এখানকার যে কিছু মানুষের যে অভিযোগ রয়েছে, তাদের যে বিভিন্ন জায়গায় ওই সঠিকভাবে পরিকল্পনা নেই এবং কালভার্ট গুলো বন্ধ করে দেয়, আজকে এই পানির যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং তারা পানিতে নিমজ্জিত রয়েছেন। এবং এই অচিরেই যদি পানিগুলো বের করিয়ে না দেওয়া হয়, মানে সাইড দিয়ে কোনোভাবে, একটি যেমন রয়েছে যে জারিয়া বাঁধটি রয়েছে, এটির পাশেই আরেকটি কালভার্ট ছিল যে রেল লাইনের পাশাপাশি, এটিকে যদি অপসারণ করে পানিটাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এই অঞ্চলে যে এখানকার যে পূর্বপাড়া নাটেরকোনা পূর্বপাড়ার মানুষজন কিন্তু একটু স্বস্তি পেত। কিন্তু এখন মানুষগুলো ভয়ের মধ্যে রয়েছে, কারণ এই পানি কমলেও পানির যে তীব্রতা, সেই তীব্রতা ভেঙে সেই সড়ক ভেঙে গিয়ে বাড়িঘর ফেলে দিচ্ছে। এই ধরনের একটা পরিস্থিতিতে রয়েছেন তারা। তাদের বাড়িঘরে খাবার দাবার এখন পর্যন্ত করতে পারছে না। এখন পর্যন্ত যে সব বাড়িঘরে পানি রয়েছে তারা না খেয়ে আছেন। তো আমার কাছে আজকে নেত্রকোনার বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা ময়মনসিংহের ধোবাউড়া এবং নেত্রকোনার জারিয়া থেকে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতরাতে রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়, তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। আজ তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। নজিবুর রহমান 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। এরপর 2017 সালের 31 ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। 2 বছর পর 2019 সালের 30 ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এই কর্মকর্তা। এদিকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে বিকেলে আদালতে তোলার কথা রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ঠিক এই মাত্র আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে তাকে পরিবহনকারী যে ভ্যান সেটা প্রবেশ করেছে এবং আমরা আজকে সকাল থেকে এখানে অবস্থান করছিলাম যে কখন আসলে তিনি আসবেন এবং তাকে নিয়ে আসা হবে। এই কারণে কিন্তু কিছুক্ষণ আগে থেকে আমরা লক্ষ্য করেছি আদালত প্রাঙ্গণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও অবস্থান নিয়েছে। এই মাত্র আসলে তাকে আনা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গতকালকে গ্রেফতারের পর, এটা কিন্তু এখন পর্যন্ত জানতে পারা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে যেটা একটা সূত্র আমাদেরকে জানিয়েছে, তাকে মূলত 10 দিনের রিমান্ড চাওয়ার একটি ব্যাপার
তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আদালতে ওঠানোর পর আসলে সার্বিক তথ্যটি পাওয়া যাবে, আসলে কত দিনের জন্য তাকে রিমান্ড আবেদন করে পুলিশ তখনই জানা যাবে। এছাড়াও আমি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকেও আদালতে আনার কথা রয়েছে এবং যেহেতু এই বিকেলের সময়টাতে তাদেরকে আদালতে আনা হয়, সুতরাং আমরা ধারণা করছি অথবা আমাদেরকে সূত্র যেটা বলছে যে কিছুক্ষণের মধ্যে তাদেরকেও আনা হবে। এবং আরেকটি ব্যাপার জানাই, সেটা হচ্ছে গতকাল দিবাগত রাতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে, তাকেও কিছুক্ষণের মধ্যে আদালতে আনা হবে। এবং সবগুলো আদালতে আনার বিষয়ে নজিবুর রহমান খানের ক্ষেত্রে সাবের হোসেন চৌধুরী এবং সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের ক্ষেত্রে কয়দিনের রিমান্ড চাওয়া হবে এবং তাদেরকে কোন থানার কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে ব্যাপারে সঠিক কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পুলিশ দেখাতে পারেনি। কারণ তা পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যেটা বিভিন্ন থানায় রয়েছে। সুতরাং কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে সেটা আদালতে তোলার পরই তারা গণমাধ্যমকে জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আজকে সকালবেলা যেটা দেখেছি, আজকে সকালবেলাও কিন্তু সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত এবং তাদেরকে আজকে সকালে আদালতে তোলা হয় এবং সেখানে আগের মামলায় তারা গ্রেফতার থাকার পরেও তার বিরুদ্ধে তার পক্ষে আসামি পক্ষে যারা আইনজীবী আছেন তারা তাদের পক্ষে জামিন আবেদন করেন এবং আদালত সেটা নামঞ্জুর করে কিন্তু তাদেরকে আবারও গ্রেফতার করার আদেশ দেন। এই ছিল রাজধানীর সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালতে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি দ্রুত শুরুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। মামলাটির আপিল শুনানির অগ্রগতি বিষয়ে সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানান, এখন পর্যন্ত 19টি আপিল হয়েছে, যদিও আপিলের পেপার বুক এখনও প্রস্তুত হয়নি। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 19 জনকে আসামি করে চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। আলোচিত এই মামলায় 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আসামিরা বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মী। আওয়ামী লীগ জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে এখনো ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করল বিএনপি। এতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। কেউ কেউ যখন বলেন যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দেন। তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে ভোটের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সত্যি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয়। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে। বিদেশে বসে শেখ হাসিনা যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান বিএনপি। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বিবেচক। প্রকল্পের বাস্তবায়নে ধীর গতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি দ্রুত চালু করা হোক বিশ্বমানের এই টার্মিনাল। কাজল আব্দুল্লাহর রিপোর্টে বিস্তারিত। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনালের। কথা ছিল 1 বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল।
2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বেবিচক সূত্র বলছে বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। থার্ড টার্মিনালের মধ্যে স্ট্রাকচারাল কাজ চলছে, 98.6% মতো শেষ হয়েছে, আর বাকি কাজগুলো সিস্টেমে আনতে আনতে ফেব্রুয়ারি মার্চ চলে আসবে। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো দেখছি না বা বুঝতে পারছি না এটা কবে নাগাদ হতে পারে। তো এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। তো ফ্লাইট যদি আমরা বেশি কভার করতে পারি, আরও অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে এবং এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আইসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে, অনেক ভালো হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এই টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয়ে গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি ও সূচকের উত্থান হলেও পরের 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। এদিকে শিগগিরই পুঁজিবাজারে সুখবরের আশা দেখছেন না বিশ্লেষকরাও। বিস্তারিত মহির মারুফের রিপোর্টে। আমি ক্ষুদ্র, তো অনেকের অনেক টাকা পয়সা আছে, তাদের কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায় আমাদের সন্তানগুলো খাইতে পারতেছে না। এখন কান্নারে ইতিহাস 2010 সাল থেকে। সে সময় দেশের পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধসে শত শত বিনিয়োগকারী পথে বসেন। অনেকে সোনালী ঋণের প্রত্যাশা পুষে রেখেও পাননি আশার আলো। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে আশায় বুক বাঁধলেও 1.5 মাসের বেশি টানা দরপতনে লাখ লাখ টাকা হারিয়ে আবারও দিশেহারা বিনিয়োগকারীরা। গত 1.5 মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি পুঁজি হারিয়েছে 31,000 কোটি টাকা। এর মধ্যে গত সপ্তাহেই ডিএসির বাজার মূলধন কমেছে প্রায় 13,500 কোটি টাকা। ডিএসির তথ্য বলছে গত সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মূলধন কমেছে গড়ে প্রায় 38%। প্রতিদিন বাজার হারিয়েছে 250 কোটি টাকার বেশি। গত সপ্তাহে ডিএসিতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম কমেছে সিংহভাগের, বেড়েছে হাতে গোনা কয়েকটির। সর্বশেষ রোববার সূচক কমেছে 84 পয়েন্ট, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। এমন টালমাটাল অবস্থায় দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। দাবি জানিয়েছেন কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের। পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেন কমিশনের নির্বাহী পরিচালকরা। জানান শিগগিরই পরিস্থিতি উন্নয়নে গঠন করা হবে টাস্ক ফোর্স, মেনে নেওয়া হবে যৌক্তিক দাবি। টাস্ক ফোর্সের অধীনে বিভিন্ন সেগমেন্ট থাকবে এরিয়া ওয়াইজ, সেখানে এই বিষয়গুলো রিভিউ করে সেখানে একটা রিকমেন্ডেশন আসবে, পরবর্তীতে সেই অনুযায়ী কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন সংস্কারের পথে লোকসান এড়ানোর আপাতত কোনো উপায় নেই, তবে কোম্পানির চেয়ে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। আপনি ট্রান্সফরমেশনে যখন যাবেন, যখন একটা পরিবর্তনে যাবেন, একটা গ্রুপ কিন্তু এখানে বড় হারেই ক্ষতিগ্রস্ত হবে, যারা হয়তো এটার জন্য দায়ী না, দায়ী যারা তারা কিন্তু হয়তো সিনেও নাই। বাজার কারসাজি থেকে বাঁচতে স্বল্প সময়ে লাভ উঠানোর মানসিকতা থেকে সরে আসা ও বাজার বুঝে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীকে অবৈধ জাল ও দখল মুক্ত করতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের চলাচল নিশ্চিত করা ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছে মৎস্য বিভাগ। আর অবৈধ জালের সিন্ডিকেট ভাঙতে এ অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট।
মেঘনা নদীর মধ্যবর্তী ডুবোচরগুলোতে পুঁতে রাখা হয়েছে হাজার হাজার খুঁটি। এসব খুঁটির সঙ্গে নিষিদ্ধ চরগেরা জাল বেঁধে অপরিকল্পিতভাবে ধরা হয় বিভিন্ন ধরনের মাছ, যা সম্পূর্ণ বেআইনি। জেলেরা জানান, ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে দৌলত খানের হাজিপুর চর পর্যন্ত মেঘনার প্রায় ২০ কিলোমিটার এলাকায় অবৈধ জালের ৩০টি সিন্ডিকেট রয়েছে। ১১ ধরনের অবৈধ জাল দিয়ে ধরা হয় মাছ। এসব জালে মাছের ডিম ও পোনা নিধন এবং নদীর জীববৈচিত্র্য ধ্বংস করছে। কুড়া জাল, বাজা জালে এমন কোনো মাছ নেই যে না আটকায়। চরগেরা জালে, বিন্দি জালে গুড়া গুড়া মাছগুলো আটকায় বললে তখন এই মাছটা নদীতে আমার বড় হইতে পারে না। ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষায় নদীতে অবৈধ জাল ও দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। তবে এই অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। আমাদেরকে তো বাবা না, তারা একটা জল থেকে জলটা দখল করে ৩-৪টা নাও আইনা যেমন বাবা সিরিয়াল দেয়। সরকার কিছুদিনের জন্য এটাকে উৎখাত করে আবার তারা কয়দিন পরে বসে এলায়। সরকারের কাছে একটাই দাবি, আমরা এই অবৈধ জালগুলো যাতে নদীতে না ফেলতে পারে। নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও বৈধ জালে মাছ শিকারীদের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখার আশ্বাস মৎস্য বিভাগের। এই জালগুলো উপরে আমরা যেমন একদিকে সচেতন করছি জেলেদেরকে যাতে না ব্যবহার করে, অন্যদিকে তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ইলিশ প্রকল্পের মাধ্যমে বকনা বাছুর দিচ্ছি এবং বৈধ জাল আমরা বিতরণ করছি জেলেদের। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় ২ লাখ জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ভরাডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ এই সিনিয়র ক্যাম্পেইনার। অথচ পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা নয়, একের পর এক ম্যাচে রিয়াদের সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার। তাতে পারফর্ম করেও উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা। ভাই কার সাথে কার কম্পেয়ার করতেছেন? মানে জিনিসটা হলো যে রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ টিমকে সার্ভিস দিচ্ছেন, ভালো করেছেন, অনেক ম্যাচ জিতিয়েছেন। হ্যাঁ, অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি, বাট বাংলাদেশের অনেক ম্যাচ জেতার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করা উচিত রিয়াদের, যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম, অতীত আর কোটার হিসেবে। ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ। তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে। অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান ম্যাচের বিতর্কিত কাণ্ডের পর পাক্কা ৩ মাস। এই ৩ মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-20 সিরিজ, মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরিকে। শামীম ইয়াং এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন, বাট আমি এই জায়গায় কম্পেয়ারে এখনই যেতে চাই না। টপ এন্ডের ৮ ম্যাচে শামীমের পক্ষেই কথা বলে তার পরিসংখ্যান। ম্যাচ সিনারিও কিংবা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক। তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার। 2026 বিশ্বকাপের কথা চিন্তা করলে বাজিয়ে দেখা যেত মাহফুজুর রাব্বিকেও। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক 150-র কাছাকাছি রানের পাশাপাশি 4 উইকেট আর 7-এর নিচে ইকোনমি। তবে সেই পারফর্মার শামীম কিংবা রাব্বিকে টপকে রিয়াদের ভারত সিরিজের টিকিট পাবার একমাত্র কারণ নামের ভার। অন্তত গোয়ালিয়রে দলের বড় হারের পর ঘুম ভাঙা উচিত নীতি নির্ধারকদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বাফুফে ভবনে ঘোষণা করেন নির্বাচনী তফসিল। 9, 10 এবং 12 অক্টোবর বিতরণ করা হবে মনোনয়ন ফর্ম। 14 ও 15 2 দিন ফর্ম দাখিল করতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাই হবে 16 অক্টোবর। কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি আসলে তার শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে 18 অক্টোবর। 19 ও 20 তারিখ সুযোগ থাকবে মনোনয়ন প্রত্যাহারের। এরপরে ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। সভাপতি পদে 1 লাখ, সিনিয়র সহ সভাপতি পদে 75,000, সহ সভাপতি পদে 50,000 এবং সদস্য পদে 25,000 টাকার বিনিময়ে মনোনয়ন ফর্ম ক্রয় করতে পারবেন প্রার্থীরা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পূর্ব নির্ধারিত 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তারা আমরা কেন আমরা হোল্ডিং ট্যাক্স দিতে যাব? কাগজে কলমে শহর হলেও গ্রামের চেয়েও নাজুক পরিস্থিতি। উত্তর সিটির 18টি ওয়ার্ডে চলাফেরায় দায়। আইনি জটিলতায় থমকে আছে উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ। রাজুকের প্লট বরাদ্দে কোটা ব্যবস্থার সমালোচনা গণপূর্ত উপদেষ্টার। সবার জন্য উন্মুক্ত করার আহ্বান। স্বচ্ছতা না থাকায় সংস্থাকে এক হাত দিলেন রিজওয়ানা। এবং দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা। এ ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ে।